ঘুম থেকে উঠেই সবচেয়ে বড় খবর, যে খবরটা আপনি পেয়েছেন সেটা বোধহয় দাউদ ইব্রাহিমের বিষক্রিয়ার খবর। পাকিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দাউদ ইব্রাহিম থাকতেন এবং সেই প্রাসাদের মধ্যেই কেউ বা কারা আমরা জানি না, অজানা আততেই তারা দাউদ ইব্রাহিমকে বিষ খাইয়ে দিয়েছে এবং দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি। সংকটজনক অবস্থায় দাউদ ইব্রাহিম ভেন্টিলেশনে চলে গেছেন। এই খবরটা আপনারা পেয়েছেন এবং এই খবরের পাশাপাশি আরেকটা খবর রিপাবলিক বাংলায় আমি ব্রেক করেছি সকাল থেকে, যে খবরের দিকে আমাদের নজর। দাউদ ইব্রাহিমের একদিকে খবর, অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর পরীক্ষা, সেই কণ্ঠস্বর পরীক্ষা, সেই পরীক্ষাটা বোধহয় আবার পিছিয়ে যাবে। মানে একটা লিমিট আছে দেরি করার, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র নাকি স্ট্রেস সামলাতে পারবেন না। সুজয় কৃষ্ণ ভদ্রের আবার একটা টেস্ট দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতাল সূত্র মোতাবেক জানতে পারছি, এমপিআই টেস্ট। সেই স্ট্রেস টেস্ট দিয়েছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের প্রচন্ড স্ট্রেস, সেই স্ট্রেস নিতে পারবেন কিনা উনি, জিজ্ঞাসাবাদের সামনে তিনি বসতে পারবেন কিনা, ভয়েস টেস্ট দিতে পারবেন কিনা, এর জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের একটা স্ট্রেস টেস্ট দেওয়া হয়েছে। এবার সোশ্যাল মিডিয়াতে আমাকে সকাল থেকে সবাই ট্যাগ করতে শুরু করে দিয়েছে। যে অদ্ভুত বিষয়, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করে দিয়েছেন সকাল থেকে যে ময়ূকদা, আজ দাউদ ইব্রাহিমকে আপনি যদি পান একবার, দাউদ ইব্রাহিম, আমার কাছে টেলিফোন নাম্বার নেই, আমার কাছে যোগাযোগের কোনো উপায় নেই দাউদ ইব্রাহিমের, কিন্তু দাউদ ইব্রাহিমকে যদি আপনি পান, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি দয়া করে দাউদ ইব্রাহিমকে বলুন উনি যেন নিরাপদ একটি আশ্রয়স্থল খুঁজে নেন, সেফ হেভেন, সেফ শেল্টার। উনি যেন প্লিজ একটা প্লেন ধরে রাতের অন্ধকারে এসএসকেএম হাসপাতালে চলে আসেন। এই যেভাবে সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে রয়েছে। দাউদ ইব্রাহিম, আমি জানি না, দাউদ ইব্রাহিমকে আমি চিনি না, দাউদ ইব্রাহিমের সঙ্গে কোনো ধরনের কোনো যোগ নেই, সন্ত্রাসবাদী ছিল, আছে, থাকবে, কিন্তু দাউদ ইব্রাহিম নাকি এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র যেভাবে নিরাপদে রয়েছেন সেভাবেই নিরাপদে থাকবেন। কারণ আর যাই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সেফ হেভেন অভিযুক্তদের জন্য এসএসকেএম হাসপাতাল। অন্তত দাউদ ইব্রাহিম যদি এই হাসপাতালে বা উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, তাহলে অন্তত তারিখ পে তারিখ, টেস্টের পরে টেস্ট, এই সমস্ত কিছু দিয়ে দাউদ ইব্রাহিমকে ইনভেস্টিগেশন ফেস করতে হবে না। আরে সিবিআইডি ছাড়ুন, এনআইএও দাউদ ইব্রাহিমকে ইন্টারোগেট করতে পারবে না যদি এসএসকেএম হাসপাতালে দাউদ ইব্রাহিম অ্যাডমিটেড হয়ে যান সুজয় কৃষ্ণ ভদ্রের মতো। আর ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন যে সুজয় কৃষ্ণ ভদ্র একটা লিমিট আছে। সুজয় কৃষ্ণ ভদ্র এখন অব্দি, সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস আমরা জানতাম, আপনি জানেন যে বাঘের দুধ খুব খুব মূল্যবান একটি জিনিস, আপনারা জানেন হাতির দাঁত খুব মূল্যবান জিনিস, তিমি মাছের বমি প্রচন্ড মূল্যবান জিনিস, কোটি কোটি টাকায় বিক্রি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি লতা মঙ্গেশকরের গলা নয়, কিশোর কুমারের গলা নয়, এই সুজয় কৃষ্ণ ভদ্রের গলা আমরা দেখাবো, সেই ছবিও ভুলে যান এবার দাউদ ইব্রাহিম। সুজয় কৃষ্ণ ভদ্রে আসি। সুজয় কৃষ্ণ ভদ্রের যে গলা, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের গলা বোধহয় সবচেয়ে দুর্মূল্য। এবং এখানেই আমাদের প্রশ্ন যে সুজয় কৃষ্ণ ভদ্রের গলাতে কি আসলে লুকিয়ে গোটা রহস্যটা? সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে এসএসকেএম হাসপাতাল প্রচন্ড স্ট্রেসে। সুজয় কৃষ্ণ ভদ্রের স্ট্রেস, আর এই পা নাচানো সুজয় কৃষ্ণ ভদ্রের কিসের স্ট্রেস? ইডির আইনজীবীরা বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র তো রিপাবলিক বাংলার ফুটেজে দেখলাম পা নাচাচ্ছে, সেই ছবি রিপাবলিক বাংলা এসএসকেএম হাসপাতালের সেই কেবিনের মধ্যে ঢুকে এক্সক্লুসিভলি যে ক্যান্ডিড কনভারসেশন দেখিয়েছে, সেখানে পা নাচাচ্ছে, টেবিলের ওপর পা নিয়ে নাচাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র। বিশাল স্ট্রেসে আছে, বিশাল চিন্তায় আছে। আর এই বাবা, এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা, আমি জানি না কতবার এই বাবা তার সন্তানকে যে বেড পায় না এসএসকেএম হাসপাতালে, তার স্ট্রেস নিয়ে ভাবে। এসএসকেএম হাসপাতাল, আমার প্রশ্ন আজ বাংলার মানুষের প্রশ্ন, কার থেকে এসএসকেএম হাসপাতাল আসলে টাকাটা পাচ্ছে? ট্যাক্স পেয়ারদের থেকে না সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে? এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুদের কাছে আমার প্রশ্ন, এসএসকেএম হাসপাতালের সুপারের কাছে প্রশ্ন, যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের স্ট্রেস তাকে জামাই আদর করে রেখে দেওয়া হবে, কিন্তু এই বাবা বা এই রোগীরা যারা বেড পায় না, তাদের স্ট্রেস আসলে কোনো স্ট্রেস নয়। এবং এবার আমার আসল প্রশ্নটা, যে প্রশ্ন দিয়ে আমি শুরু করছিলাম, যে এই বাংলাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর কি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর থেকেও দুর্মূল্য? আজ তার জবাব বাংলার মানুষ চায়। এবার যে ছবি
আমি দেখাবো, একদিকে বাবা কাঁদছে, একদিকে চাকরি প্রার্থীরা কাঁদছে। এই রাসমণি মণ্ডল এদের মাথা ন্যাড়া করে প্রতিবাদ করতে হয়। এদের স্ট্রেসটা স্ট্রেস নয়। আর জামাই আদর করে সুজয় কৃষ্ণ ভদ্রের যাতে ইন্টারোগেশন ফেস না করতে হয়, সেই স্ট্রেসটা আসলে স্ট্রেস। চমৎকার এসএসকেএম হাসপাতাল, কার থেকে টাকা পান জানি না, আসলে তো ট্যাক্সের টাকা, সরকারি চাকরি, গাড়ি বাড়ি সমস্ত কিছু সরকারি ট্যাক্সের টাকায় আসে। এদের স্ট্রেসটা দেখতে পারেন না আপনারা। ইনভেস্টিগেশন যে আটকে আছে সেই স্ট্রেস দেখতে পারেন না। আমি এবার এই ছবিগুলো দেখালাম এবং বাংলার মানুষ আজ প্রশ্ন করছে যে কি এমন আছে সুজয় কৃষ্ণ ভদ্রের গলায় যার কারণে, মানে একটা সময় আপনাদের ব্যোমকেশ বক্সী সেই গল্প মনে থাকবে, গলার মধ্যে বহুমূল্য পাথর লুকিয়ে রাখা হয়েছিল। কি এমন আছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে বা গলায় যার জন্য ডিলের পর ডিলে, ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, টেস্টের পর টেস্ট, টেস্টের পর টেস্ট, ডাক্তারবাবুরা একটা সাজেশন তারপরে আরেকটা রেকমেন্ডেশন করে যাচ্ছেন। গলায় কি আছে? এই কণ্ঠস্বরটা যদি নিয়ে ফেলা হয় তাহলে কি চেকমেট, কিস্তিমাত? কণ্ঠস্বরটা কার? যার সাথে সুজয় কৃষ্ণ ভদ্রের কনভারসেশন হয়েছিল, ওই ফোনের যে কনভারসেশন, যার জন্য ভয়েস টেস্ট করানোর প্রয়োজন, ওই প্রভাবশালী VVVVVVIP, সেই VVVVIP কে? কণ্ঠস্বরটা কার? জবাব চায় বাংলা। কণ্ঠস্বরটা কি সুজয় কৃষ্ণ ভদ্রের? এবং তার এই জবাব বাংলার মানুষ চায়। কণ্ঠস্বরটা কে? গোটা বাংলার মানুষ সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার ডট 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 তারই কি? আপনারা কি মনে করেন আমাকে জানান, এবং 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদনটা দেখে নিন এবং তারপর ধুমধুমার বিতর্কে প্রত্যেককে এই কথাটা বলবো, কণ্ঠস্বরটা কার এবং কণ্ঠস্বরটা কি তার? দেখে নিন প্রতিবেদন। অভিযোগ তো অনেক কিছু আছে আপনার সম্পর্কে। এই ছবি গত অগাস্টের 22 তারিখের। তারপর কেটে গিয়েছে প্রায় 4 মাস। এখনো এসএসকেএম এর এসি কেবিনে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। তারিখের পর তারিখ পেরোচ্ছে, অথচ কণ্ঠই পরীক্ষা হচ্ছে না কাকুর। যেদিন পরীক্ষা হওয়ার কথা সেদিন শুরুত করে কাকু শুয়ে পড়ছেন শিশুর বেডে। এবার এক নতুন অজুহাত, ভদ্রমশাইয়ের নাকি হেভি মানসিক চাপ, তাই এমপিআই পরীক্ষা করাবে এসএসকেএম কর্তৃপক্ষ। আদালতের দেখার বিষয় সেটা, আদালত কেন করা আদেশ দিচ্ছে না যে এদের নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হসপিটালে ব্যবস্থা করা উচিত। কিন্তু রাজ্য সরকার তো তার এসএসকেএমকে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যারা অপরাধী নেতা, চোর নেতা, তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। কাকুর কানেকশন অনেক উপর অব্দি, তাই হাজারো পরীক্ষা। আর যারা বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছেন তাদের চাপের কি হবে? বুকটা হয়তো চিরলে দেখাতে পারতাম যে এর ভিতরে কত যন্ত্রণা লুকিয়ে আছে। এরকম টেস্ট যদি আমাদেরও হতো, আমরাও দেখাতে পারতাম যে আমাদের মনের কি হতাশা, কি যন্ত্রণা। বিরোধীরা বলছে দুরাত্মার যেমন ছলের অভাব নেই, কাকুরও তেমনই। এসএসকেএম এখন শুধু কাকুদের স্ট্রেস দেখতে পায়। আর যে বাবা শিশুর জন্য বেড পান না, তার কি হবে? কি আছে কাকুর কণ্ঠে যে তার কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে এত টালবাহানা, নাটক? আজ তারই জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। আমরা জানতাম ডাক্তারবাবুরা প্রচুর টেস্ট দেয়, ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারবাবুরা প্রচুর প্রেসক্রিপশনে লিখে যায় যান এই টেস্ট করান, কিন্তু এবার সমস্ত টেস্টের সীমা পরিসীমা ছাড়িয়ে গেল। এমপিআই টেস্ট, আমরা জানি না এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুরা কতজনকে এই এমপিআই টেস্ট দেন, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের এমপিআই টেস্ট করানো হবে যাতে করে ওনার স্ট্রেস, ওনাকে আবার এবার দৌড় করানো হবে, ট্রেডমিলে সাইকেলিং করানো হবে এবং তারপর দেখা হবে যে সুজয় কৃষ্ণ ভদ্র আদৌ কথা বলতে পারছেন কিনা। এই কণ্ঠস্বর আর ফিরবে না বোধহয়। কেন? কিসের জন্য? কিসের জন্য এত দামি হয়ে যাচ্ছে? মৃগনাভি কস্তুরীর থেকেও বোধহয় দামি, বাঘের দুধের থেকেও বোধহয় দামি এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি মুখপাত্র, রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি অ্যাডভোকেট, রয়েছেন অনির্বাণ ব্যানার্জি আইনজীবী, রয়েছেন সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী বিশ্লেষক এবং অরুণিমা পাল চাকরি প্রার্থী। আমি শঙ্কুদেব আপনার কাছে প্রথমে আসছি, এই স্ট্রেসের ওরা আমরা কেন?
এই চাকরি প্রার্থী অরুণিমা এদের স্ট্রেসটা স্ট্রেস নয়, আর সুজয় কৃষ্ণ ভদ্রের স্ট্রেসটা স্ট্রেস। এসএসকেএমের ডাক্তারবাবুরা কি একচোখা হয়ে যাচ্ছেন? দেখুন, আপনি দয়া করে আমাকে সূত্র জানতে চেয়ে বিড়ম্বনায় ফেলবেন না। সাংবাদিকতার সময় থেকে আমি ইম্পর্টেন্ট অ্যাপ্রোচের সূত্র কখনো বাইরে ডিসক্লোজ করি না, এটা আমার এথিক্স, আমি মেরে ফেললেও করতে পারবো না। আমার কাছে নির্দিষ্ট কমিউনিকেশন আছে, আমি জানি যে কাকুর একটি অডিও ক্লিপস, অনেক আছে কিন্তু এই অডিও ক্লিপসের ব্যাপারে আমি জানি, যেখানে কাকু এবং গ্রেপ্তার হওয়া সাঙ্গপাঙ্গরা কাকে কত টাকা দিয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে এবং তার রেট কত, সেই টাকা কোথায় পৌঁছেছে, কার কোন প্রভাবশালীর পার্সোনাল জায়গা পর্যন্ত পৌঁছেছে, কত টাকা পৌঁছেছে, কত কোটি পৌঁছেছে এবং ইন্ডিভিজুয়ালি চাকরি প্রার্থীদের কাছ থেকে কত লাখ করে টাকা নেওয়া হয়েছে, তার ডিটেল অডিও রয়েছে তদন্তকারী সংস্থার কাছে। এবং এই তথ্য থাকতে পারে, এই সম্ভাবনার কথা জেনেই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে কাকুর অডিও স্যাম্পেল কোনোভাবেই তদন্তকারী সংস্থা না। আপনি বলছেন যার সাথে অডিও কনভারসেশন রয়েছে সে ভীষণ প্রভাবশালী, ভীষণ ভিআইপি। যাদের রয়েছে সে তো ভীষণ প্রভাবশালী, এবং যাদের সাথে বাকিদের সাথে অডিও কনভারসেশন রয়েছে তারাও কাস্টাডিতে রয়েছেন, তারাও আশেপাশে রয়েছেন। সেই বার্তালাপ প্রকাশ্যে এলে মানুষের মানে বাংলার মানুষ হিসেবে মুখ লুকোনোর জায়গা হবে না আমাদের, এবং সেই বার্তালাপের অডিও ম্যাচিং যদি হয়ে যায়, আমি ফরেনসিক সায়েন্সে পড়েছিলাম, অনেকটা কিছুটা জেনেছিলাম আমি একটা স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে তদন্ত ফেস করতে গিয়ে, যখনই কাকুর অডিও স্যাম্পেল আসবে আর যে অডিও স্যাম্পেল আছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি ম্যাচ করে যায়, তাহলে আদালতে অন্য কোনো রাস্তা থাকবে না, প্রভাবশালীর মুখ দেখানোর, প্রভাবশালীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ইনভলভমেন্ট আছে এটা এস্টাবলিশড হবে। এই বিষয়টা আটকানোর জন্য সরাসরি যে পারফরমেন্স এসএসকেএম দেখাচ্ছে, আমার মনে হয় 120B ক্রিমিনাল কনস্পিরেসিতে এসএসকেএমের যারা ইনভলভ তাদেরকে পাঠ করে তদন্তের আওতায় নিয়ে এসে তদন্ত করা উচিত, ইমিডিয়েটলি তাদেরকে বুক করা উচিত। একদম একদম। আমি গৌতম দাস একজন দর্শক, আমি অনির্বাণবাবু, তরুণজ্যোতিবাবু, সুদীপ্তবাবু এবং অরুণিমাদি প্রত্যেকের কাছে একটু সময় চেয়ে আমি গৌতম দাস বলে একজন দর্শক, তিনি একটা কথা লিখেছেন। আগে বাংলার মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শোনার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতো, এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি তরুণজ্যোতি, যে কথাটা শঙ্কুদেববাবু বলছিলেন, আপনারও কি সেই একই মত যে এই গলাটাই আসলে চেকমেট করে দিতে পারে এবং সে কারণে নির্লজ্জতার চূড়ান্ত লেভেলে চলে গেছে? মানে কতজন এই স্ট্রেসটা এখন মনে করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র কথা বললেও স্ট্রেস হবে। 4 মাস ধরে কি করা হচ্ছিল এসএসকেএম হাসপাতালে? 4 মাস ধরে ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি? কোন জায়গা থেকে এটা হচ্ছে তরুণজ্যোতি? ময়ূক, তোমার প্রতিবেদনা ছিল কোন ভিভিআইপির গলার স্বর আছে। দেখো, ওটা ভিভিআইপি না, ওটা এবির গলার স্বর আছে। এবার এবিটাকে অভিষেক বচ্চন নিশ্চয়ই নয়, এবিটা হচ্ছে কয়লাচোর ভাইপো। এবার কে কয়লাচোর ভাইপো? পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনকে জিজ্ঞেস করে নিও, কলকাতা হাইকোর্টে নোটিশ ইস্যু করলো, ওরা জানে। দেখো, আগে যখন ছোটোবেলায় রূপকথার গল্প পড়তাম না, আমরা রূপকথার গল্প দেখতাম, দৈত্যদের প্রাণ লোকানো থাকতো কিছু পাখির মধ্যে, পাখি ধরে পাখিটাকে মারলে দৈত্যদের হতো, পাখিটাকে বেশ প্রোটেকশনে রাখা হতো। এই ক্ষেত্রেও তাই, কারোর একজনের প্রাণ লুকানো আছে কাকুর মধ্যে, কোন সে ভাইপো। আর এসএসকেএমে দেখো, এদের মানে ন্যূনতম লজ্জা পর্যন্ত নেই। মানে এটা ভালো মানে হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানে কত কিছু ট্রিটমেন্ট হতে পারতো। কলকাতা হাইকোর্ট এদেরকে মনে করে দিয়েছিল হিপোক্রেটিক ওথের কথা, তারপর এদের হিপোক্রেসি যায় না। পুরো ভারতবর্ষের হয়তো সিঙ্গেল পিস হাসপাতালে এসএসকেএম, যেটা হচ্ছে ইডি এবং সিবিআই রোগের চিকিৎসা করে, এবং ইডি সিবিআই রোগের জন্য বারবার এখানে সবাইকে শেল্টার নেয়। আমরা দেখলাম খালি কাকু না, কাকু থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় পর্যন্ত সবকটা ওখানে গিয়ে বসে আছে। কারণ কি? আবার বলছি, রিসেন্ট আরেকটা আপডেট এসছে ময়ূক। কয়েকদিন আগে প্রাথমিকের মামলায়, যখন রমেশ মালিকের মামলায় রিপোর্ট পেশ করেছে ইডি এর 5500 পাতার ডকুমেন্টের ছোট্ট ফরমেশন পেশ করেছে কোর্টে, এবং কোর্ট প্রশ্ন করেছে যাবতীয় প্রপার্টির লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরের প্রপার্টি যাবতীয় বৃদ্ধি 2014 পরে কি করে, 2014 পর কি হলো, টেট 2014 হলো, রিক্রুটমেন্ট স্ক্যামগুলো হলো, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক? আমি আবার আসছি,
এই কাকুকে এত লোকানোর চেষ্টা কেন করা হচ্ছে? খালি ভয়েস এর জন্য, ওটার জন্য, ভয়েস যাতে না আসে তার জন্য, ভয়েস রেকর্ড না করা যায় তার জন্য। বারবার একের পর এক দেখছি আমরা কোর্ট অর্ডার দিচ্ছে, তারপর এরা বলছে টেস্ট হবে। এমন একটা ইম্পর্টেন্ট টেস্ট SSKM সেই মেশিনটা আছে 2010 থেকে, সেটা ব্যবহার হয় না, টেকনিশিয়ান নেই। মানে টেস্টটা কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবো। 4টে বেসরকারি হাসপাতালে করা যায়, SSKM এ করা যায় না। কতটা ইম্পর্টেন্ট টেস্ট, এই টেস্টটা লাগেও না হয়তো। কাকু খাটে বসে পা দোলাচ্ছে, কাকু ঘুরে বেড়াচ্ছে, কাকুর ভয়েস নিতে গেলে নাকি প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে, আর বাধা হয়ে দাঁড়াচ্ছে SSKM এর ডাক্তার। আমার তো সিম্পল একটা কথা মনে পড়ছে, দেখো আইনজীবী হিসাবে, একটা মানুষ হিসাবে, এই SSKM এর ডাক্তারবাবুগুলো যারা আছে বা সুপার, তারা বাড়িতে যায় না? বাড়িতে গিয়ে যখন বউ বাচ্চাকে খাবার দেয়, মানে তারা যখন খায়, বউ বাচ্চা প্রশ্ন করে না এদের চুরির টাকায় আমাদের ভাত কেন দিচ্ছ, চুরির টাকায় খাবার কেন জোগাড় করে দিচ্ছ, এই ঘুষের টাকায়, রক্ত মাখা টাকায়, গরিব মানে যাদের চাকরি বিক্রি হয়েছে তাদের টাকায়, বিশেষ করে এরাও তো ভাগ পাচ্ছে, এরাও তো সন্দেশী। শঙ্কুদার সাথে আমি একমত, 120B-তে অবভিয়াসলি এদের ক্রিমিনাল কনস্পিরেসিতেও ঢোকানো উচিত, আর সাথে এদেরও প্রপার্টিটা চেক করা উচিত, এদের প্রপার্টি কত বৃদ্ধি হয়েছে এই পশ্চিমবঙ্গে এই মামলাগুলো আর SSKM এর শেল্টার দেওয়ার পর থেকে। অনির্বাণ, এতক্ষণ ধরে তুমি শুনলে, কাকুতেই কি লুকিয়ে প্রাণ ভোমরা? মানে কাকুর কোনোভাবেই কণ্ঠস্বর টেস্ট করানো যাবে না। ওই বলে না, ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, যেমনভাবে আইনজীবীদের অনেক আইনজীবী একটু টাইম বাই করা, তোমরা কি এখনো ওই টাইম বাই করছো, সময় কিনে নিচ্ছ? দেখুন, প্রথমেই বলি, যার কাছে সূত্র মারফত তদন্তকারী এজেন্সির কাছে কি আছে, সেখানে কে কথা বলেছে, এত কিছু রয়েছে, এবং যে সময়কার ঘটনা বলে অভিযোগ, সেই সময়ও তিনি সেই সব অকুস্থলে ছিলেন বলে অনেকে বর্তমান দলের তৎকালীন সময়ে বলে থাকতেন। আমার মনে হয় তাকেও তদন্তের আওতায় আনলে বোধহয় খুব খারাপ হবে না। আমিও চাই তদন্তটি দ্রুত হোক, এবং যারা তোমাদের থেকে বেশি, খোদ ইডির অফিসারদের থেকে বেশি জানেন যে ওই কণ্ঠস্বর সরকার কার সঙ্গে কথা হয়েছে, সূত্র মারফত তারা সবটাই জেনে ফেলেছে, কিছুই জানেন না, তাদেরকে কেন আপনি কিছু জানেন না? গায়ে লাগলো, সারা বাংলার লোক জানে, আপনি জানেন না? গায়ে লাগলো, আপনি এতই অবুঝ, গায়ে কেন লাগলো? ও বাবা, গায়ে কেন লাগলো? সরল মতি আপনার, কি জ্বালা, গায়ে কেন লাগলো? আপনি জানেন না কোনটার জন্য লাগলো? সারা বাংলার ছেলেরা এফেক্টেড। আপনার পাশে যে বড় বছর আছে তাকে জিজ্ঞেস করুন, জ্বালা কাকে বলে, কষ্ট কাকে বলে, আপনাকে কেউ ধরবে না, কেউ ধরবে না, লজ্জায় মুখ লুকোতে ইচ্ছে করছে। বিজেপিতে আছে যারা মাথা কামিয়ে তাদের শ্রী নষ্ট করছে, সেই হতশ্রী সরকারের নির্লজ্জ, তাদের মুখ লুকোনো উচিত। আপনার এসব জানা নেই, আপনি তো বিজেপিতে আছেন, ভয় পাবেন না, আপনি অবলা, আপনাকে খবর দেবে। অনির্বাণ দা, যেটা করছে সেটা ঠিক করছে না। এখানে দেখুন, আপনি তরুণ সম্ভবত ডাক্তার সুপারদের, ঠিক কথা, তরুণ জ্যোতি এই কথাটা ঠিকই বলছে, ডাক্তার সুপার তাদের জ্ঞানীবোধ হচ্ছে না, তাদের রাতে ঘুম হয়, যে একজন অভিযুক্ত তার স্ট্রেস লেভেল নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে 4 মাস ধরে, আর এই রাসমণি বা অরুণিমা যারা চাকরি প্রার্থী, ডিএ আন্দোলনকারী, গোটা বাংলায় যাদের চাকরি চুরি যাচ্ছে, স্বপ্ন চুরি যাচ্ছে, তাদের কোনো স্ট্রেস নেই। দেখুন, চিকিৎসকের কাছে একজন রোগী, তিনি অভিযুক্ত না অপরাধী না নিরপরাধ, কিন্তু প্রোটেকশন করাটা ওদের মধ্যে নেই। আপনার যদি SSKM এর সামনে যে বাচ্চার বাবারা বসে থাকে, যে বাচ্চাগুলো অ্যাম্বুলেন্সে পড়ে থাকে, যে অসুস্থ রোগীরা প্রতিদিন ভর্তি হতে পারে না, চিকিৎসকের কাছে তারা রোগী নয়, তাদের কাছে দামি রোগীর নাম কাকু, কালীঘাটের কাকু। প্রভু বলে দিয়েছে আপনি বিজেপিতে ভর্তি হয়ে গেছেন বলে কিছু হচ্ছে না, আরে এইসব গল্প দিয়ে লাভ নেই। কাকুকে নিয়ে বাচ্চার বেডে যেভাবে আতুপুতু করে রেখেছেন, আগামী দিনে আপনাদেরকে ফেস করতে হবে। যারা এই সমস্ত কারখানা করছেন তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি তো কিছুই জানেন না মশাই। ঠিক আছে, আচ্ছা, হিপোক্রিটিক ওদের কথা তরুণ বলছিলেন, তরুণ ঠিকই বলেছেন যে ডাক্তারবাবুরা যে ওষুধ নেন, সেখানে তার যে রোগী, তিনি অভিযুক্ত, তার গায়ের রং কালো না বাদামি, তিনি কোন ধর্মে, তার কি নাম, কি ভাষা, এইটি দেখার। কলকাতা হাইকোর্টের অর্ডারটা তোমার মনে আছে? কলকাতা হাইকোর্টের অর্ডারটা তোমার মনে আছে কি বলো না? তুমি শঙ্কুদা হয়ে যাও, কলকাতা হাইকোর্টের অর্ডারটা মনে আছে? না, তোমায় জিজ্ঞেস করছি। আরে আমি কলকাতা হাইকোর্টের অর্ডারটা তোমার মনে আছে? SSKM এর সপাটে থাপ্পড় খেলো, তারপর অনুব্রতকে ভুবনেশ্বরে নিয়ে যাও, শঙ্কুদার মতো ভুলে গেলে। তাহলে গোটা ইন্টারাপশনের গল্পই আছে, আমাকে বলতে কথা বলছি আমি। কলকাতা হাইকোর্ট পরিষ্কার যখন মনে করলো, ভালো করেছে, আমি বলে করতে মনে করো, যখন দেখালো পুরো সুস্থ
আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখলাম। উত্তর এখানে ডাক্তার বাবুরা ঠিক করছেন যে রোগীর কি না, ট্রিটমেন্ট ডাক্তার বাবুরা 4 মাস ধরে করছেনটা কি? আমাকে বলতো গলায় যদি স্বর না আসে তাহলে এসএসকেএম হাসপাতাল রেখে কি লাভ? দেখো, আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, আমি সেই মানুষটি নই যে আইনও জানে, চিকিৎসা নিয়েও জানে, যে সবটাই জানে। না, এটা তো বুঝতে পারো চোরদের প্রোটেকশন করার একটা কোনো জিনিস করা হচ্ছে, এটা তোমার মনে হচ্ছে না? নরেন্দ্র মোদী নয় যে প্লেন মেঘের আড়ালে চলে গেলে নরেন্দ্র মোদীকে সম্পর্কে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করেছেন যদি কারো মনে হয় যে ওজন হয় সেটা তো আমরা জানতাম না। রাকেশ রোশন যে চাঁদে গেছেন এটা আমরা জানতাম না, কিছু জানতেন না। কিন্তু আপনি তো এটুকুই জানেন না। আপনি তো জানেন যে বিজেপিতে গেলে বাঁচা যায়। আপনি তো জানেন বিজেপিতে গেলে ইডিসিবিআর হাত থেকে বাঁচা যায়, জানা নেই। ওটাই যথেষ্ট। আপনার তো ভয় হয়েছে, খুব ভয় হয়েছে। আপনি সেই জন্য কাকুর আওয়াজ বাইরে আসতে দিচ্ছেন না। আরে ভাই, সাংবাদিকদের গলা বন্ধ করার জন্য আপনি কোর্টে কেন যাচ্ছেন? আপনি এবং আপনার অপরাধী মন তাই কোর্টে যেতে বাধ্য হচ্ছে যাতে আদালতের মুখ বন্ধ করা যায়। আরে এই বাংলায় আপনি একজন আইনজীবী, বাংলার একজন হাইকোর্টের বিচারকের বাড়িতে প্রতিদিন এজেন্সি যাচ্ছে না তরুণ? বলো তুমি আমাকে, আজকে তাকে চমকানো হচ্ছে, এজেন্সি দিয়ে সরাসরি চমকানো হচ্ছে একজন বাংলার বিচারপতিকে, একজন হাইকোর্টের বিচারপতিকে। আপনার লজ্জা করে না? আইন ব্যবস্থা আজকে এই জায়গায় পৌঁছেছে, আইনজীবী হিসেবে আপনার লজ্জা করে না? এই অ্যাপ্রোচকে আপনি সমর্থন করেন, এই অ্যাপ্রোচকে আপনি সমর্থন করেন যে সরাসরি আইনজীবীর নামে পোস্টার, সরাসরি আইনজীবীর নামে মামলা, সরাসরি হাইকোর্টকে চমক ধমক দেওয়া, এ কোন বাংলা যাচ্ছি আমরা? আমি অন্যায় করেছে মনে হয়, ওনারা আদালতে গিয়ে হাসপাতাল ভুল করছে না ঠিক করছে? আপনি পয়েন্টে বলুন, অপরাধ করছে, ভুলও করছে না, ঠিকও করছে না। এসএসকেএম হাসপাতাল অপরাধ করছে, গ্রেফতার করা উচিত। যারা করছেন গ্রেফতার করা উচিত, যারা করছেন তাদের গ্রেফতার করা উচিত। আপনি বলছেন না তো উনি আপনি অনির্বাণকে বলুন, আমাকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তুমি বলে নাও, তারপর আমি সুদীপ্ত দা এবং অরুণিমাদির কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে জয়েন করছেন। চিকিৎসা বিশেষজ্ঞরা তাদের কাজ করছেন। হাইকোর্টে ইডি যদি একটি পিটিশন ফাইল করে বলেন যে এখানে এসএসকেএম এর চিকিৎসকরা কিছু অন্যায় করছেন, হাইকোর্ট হতে পারে একটা মেডিকেল বোর্ড আলাদা করে অর্ডার করলেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করে রিভিউ করে দেখাও, করতেই তো পারেন। 4 মাস হয়ে গেল, এত চেল্লামেল্লি না করে এরকম একটা পিটিশন করুন, এই মর্মের পিটিশন করুন যে এক্সপার্ট প্যানেল, এক্ষেত্রে চিকিৎসকদের এক্সপার্ট প্যানেল তারা অ্যাপয়েন্ট করুক, হাইকোর্ট অ্যাপয়েন্ট করে বলুক যে আপনারা দেখুন যে এসএসকেএম এর যেটা হচ্ছে সেটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে। মানে চিকিৎসকদের কথা বলছি, যদি অন্যায় করে থাকেন তাদের বিরুদ্ধে 120B যেটা তরুণ বলছিলেন করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে করে সেখানে তো কোনো মামলা হবে না। বেশ, আমি অরুণিমার কাছে এবং সুদীপ্তদার কাছে যাব এবং আমাদের সঙ্গে জয়েন করেছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। কিন্তু অরুণিমার কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই স্ট্রেসটা ডাক্তারবাবুরা, এটা নিজেদের মোরাল জায়গাটা আমি জানি, ডাক্তারবাবুদের হয়তো অনেক নির্দেশ থাকে, ডাক্তারবাবুরা হয়তো আমাদের ট্যাক্সের টাকাতেই মাইনেটা পান সরকারি হাসপাতাল থেকে, কিন্তু ওনারা সুজয় কৃষ্ণ ভদ্রেরই শুধুমাত্র ল্যাভিশ লাইফস্টাইলটা হয় না, স্ট্রেসটা দেখতে পারে, এই টাকা দিয়ে ল্যাভিশ লাইফস্টাইলটা হয় না, সেই ল্যাভিশ লাইফস্টাইলের সোর্স জানাটা দরকার। এবং তরুণ যদি রাসমণি পাত্রদের কান্না, ওনাদের কোনো স্ট্রেস নেই যে বাচ্চাটা বেড পাচ্ছে না, যে রোগীটা বেড পায় না এসএসকেএম হাসপাতালে দিনের পর দিন মাসের পর মাস বসে থাকে, তাদের কোনো স্ট্রেস নেই। রাসমণি পাত্র ছোট্ট জিনিস বলার আছে, দেখো ছোট্ট এই ব্যাপারগুলো প্রাইমারি তদন্ত নিয়ে হচ্ছে। প্রাইমারি চাকরিকে তারা মজা জিনিস তোমায় বলি, কয়েকদিন আগে হাইকোর্ট একটা সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল প্যানেল প্রকাশ করতে হবে, চ্যালেঞ্জ করে ডিভিশনের বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চ বললো প্যানেল তুমি কোর্টে প্রডিউস করো। সিঙ্গেল বেঞ্চে গেল যখন প্যানেল প্রডিউস করতে বললো, ওরা বললো আমরা করবো করতে আজকে আবার ডিভিশন বেঞ্চে গেছে প্যানেল প্রকাশ করবে না। কেন করবে না বলো তো? প্যানেল প্রকাশ করবে না কারণ প্যানেলটা যদি প্রকাশ হয়ে যায় না, তাহলে নিয়ম মেনে প্যানেল হয়নি সেটা বেরিয়ে যাবে, চোরগুলো বেরিয়ে যাবে, কোন চোরগুলো চাকরি করছে বেরিয়ে যাবে। এই চোরগুলোকে বাঁচানোর জন্য প্রত্যেকটা চাকরি বিক্রি হয়েছে 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে, এবং সেগুলো বেরিয়ে আসবে। তার জন্য এরা বারবার আটকাচ্ছে, আবার ডিভিশন বেঞ্চে গেছে যাতে প্যানেল প্রকাশ না হয়। কেন বলো তো? আমাদের টাকায় মামলাগুলো লড়া হচ্ছে, যে সরকারি আইনজীবীরা যারা লড়ছে আমাদের টাকায় তাদের টাকাটা আসছে। বারবার প্যানেল আটকানোর চেষ্টা কেন? এই কাকুর গলা, প্যানেল, এগুলো সবই রিলেটেড। আমি একবার রাসমণি পাত্র, তার বোধহয় কোনো স্ট্রেস নেই এ বাংলাতে, যারা মাথা কামিয়ে প্রতিবাদ করে তাদের হয়তো লোকলজ্জার কোনো ভয় থাকে না, তাদের হয়তো এভাবেই জীবনটা কেটে যাবে বোধহয় সরকার ভেবেই নিয়েছে। এসএসকেএম হাসপাতালের যারা সুপার, যারা এতদিন ধরে ডিলে করছে, তারা ভেবেই নিয়েছে। রাসমণি পাত্রর কাছে যাব, রাসমণি পাত্রের যে ক্লিপ, সেই ক্লিপটা দেখবো এবং তারপর আমি অরুণিমাদির কাছে আসছি। একটা কথা আমাকে বলুন দিদি, মাথার চুল মহিলাদের সম্মান হয়, ছোটবেলা থেকে লম্বা চুল
খোপা করা, বেনুনি বাঁধা, এই মাথার চুল একজন মহিলার সম্মান, একজন মহিলার অলংকার হয়, সেই মাথার চুল যখন কেটে ফেললেন আপনি, সেটা ফেলে, সেই মাথার চুল ফেলে সেই সৌন্দর্য জলাঞ্জলি দিয়ে, এত সুন্দর দেখতে, দুর্গা মায়ের মতন দেখতে আপনি দিদি, সেই সুন্দর সৌন্দর্য জলাঞ্জলি দিয়ে কেন এই প্রতিবাদ দিদি? কেউ কি মাথার চুল কেউ কাটতে চায়? মহিলাদের মানে মাথার চুলটাই সৌন্দর্য, কিন্তু আমার কাছে আমার কর্ম, স্বনির্ভরতা, আমার জীবনটা বেশি মূল্যবান। আমাদের জীবনটা মানে বেরঙিন হয়ে গেছে। আজকে 1000 দিন, প্রতিটা মুহূর্ত এক এক দিন আমাদের কাছে এক এক বছরের সমান। আমরা কতটা স্যাক্রিফাইস করছি এবং কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে মেয়েরা দিনের পর দিন, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ, মানে সমস্তটা, না আছে ভালো টয়লেটের ব্যবস্থা, না আছে পানীয় জলের ব্যবস্থা, মানে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজকে আমরা বসে আছি শুধুমাত্র আমাদের যোগ্যতার ওপর বিশ্বাস রেখে। নিয়োগের ব্যাপারে কথা হোক, এই বৈঠকের পরে যেন আমাদের দ্রুত নিয়োগ দেওয়া হয়, দ্রুত নিয়োগের মাধ্যমে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়, এটাই আমাদের অনুরোধ, আবেদন। অরুণিমাদি, আপনাদের স্ট্রেসের কোনো দাম বোধহয় তৃণমূল কংগ্রেসের কাছে নেই বা সরকারের কাছে নেই। যত স্ট্রেস সমস্ত এই সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকদের। কখনো রাগ হয়? দেখুন, আমরা স্ট্রেস শব্দটা না এখন হলো মানে যাদের ক্ষেত্রে কোড আনকোড বিলাসিতা এই যে দেখাচ্ছেন না তারা, এই যে প্রথমেই বলি রাসমণিদি কিন্তু চুল কাটিনি, রাসমণিদি চুল কাটিয়েছে বর্তমান এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার। এই যে তরুণজ্যোতি স্যার বলছিলেন না কিছুদিন আগেই যে সিঙ্গেল বেঞ্চে যে বলা হলো যেটা করতে হবে, যে দেখাতে হবে, প্যানেল প্রকাশ করতে হবে, তারা যদি অতই স্বচ্ছ প্যানেল করে কেন এই 2 নম্বরই, কেন এই কাপুরুষতা, কেন দেখাক? এখন বলবে কোন হ্যাঁ হাইকোর্টে যাওয়ার, ডিভিশন বেঞ্চে, এসসিতে সুপ্রিম কোর্টে যাওয়ার সবার অধিকার আছে। তাহলে যদি সেই বুকের পাতা থাকে, সব যদি ধোয়া তুলসী পাতা হয়, কেন রিভিল করছে না? একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথা জানতে চাই। আজকে আমাদেরকে একটা তামাশার খোরাক করে নিয়েছে বর্তমান সরকার। কাদের জন্য? এই যে চাকরি চুরির টাকা যাতে রিভিল না হয়, কাদের জন্য? যারা এই কাজটা সংগঠিত করেছে তাদেরকে আড়াল করার জন্য। এটা কিন্তু শুধু আমার আপনার কথা নয়, আপনারা দেখুন বিচারপতিদের অবজারভেশনে উঠে আসছে আইনজীবীরা লড়তে লড়তে তারা ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে হচ্ছে, এমনকি বিচারপতিরা। আমরা তো কোন ছাড়, আমরা তো মার্জিনাল ক্যান্ডিডেট, আমাদের কাছে একটু শিক্ষাগত যোগ্যতা ছাড়া তার কিছু নয়। তাই আমাদেরকে কারো চুল কাটাতে বাধ্য করছে, কারোদেরকে রাস্তায় খুবলে কামড়াচ্ছে, অ্যারেস্ট করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, চিকিৎসা দিচ্ছে না। আমার ক্ষেত্রে কি করেছিল? আমার তো চিকিৎসা দিল না। একটা কর্তব্যরত হেয়ার স্টেট থানার ওসি বলছে মরে গেলে দায়িত্ব নেবো। দেখা গেছিল যে খুবলে কামড়ালো সে এসএসকেএম এ রয়েছে। এসএসকেএম এ তো ওটা দুর্নীতিবাজদের আঁকড়া, এই সরকার পোষিত। এই কথা আজকে বলার কোনো কি হবে? আমাকে অ্যারেস্ট করবেন? এমনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আমরা তো অ্যাকচুয়ালি মরেই গেছি, আমাদের আদৌ বেঁচে আছি না? আপনাদের কোনো স্ট্রেস নেই জীবনে? শুনুন, আপনাদের কোনো মানসিক অবসাদ, মানসিক বিপর্যয়ের মুখোমুখি আপনারা হন না? আমরা তো সোনার চামচ মুখে দিয়ে আসিনি। আমরা সুজয় কৃষ্ণ ভদ্রের সমস্ত স্ট্রেস ওটাই বলতে পারছেন না নাকি? এটা ভুল, এটা বানানো, এটা আপনারা বুঝতে পারছেন না। আজকে হয়তো অনির্বাণ স্যার যে কথাটা বলছে তার তো লজিক আছে যে না এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আরো বেশি রিভিউ পিটিশন করে ইত্যাদি। আচ্ছা বলুন তো, যারা ডিপ প্রাইম ক্যান্ডিডেট কেন তারা এই প্রহসনের মধ্যে পড়বো? আমাদের অপরাধটা কি? আর চুরি যারা করেছে এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এসব বিষয় নয়, দলীয় রাজনীতির বিষয় নয়। এটা হলো আম সাধারণ ছেলে মেয়েরা যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাদের চাকরিগুলোকে খোলা বাজারে নিলামে যারা বিক্রি করেছে তাদেরকে তো সরকারের দায়িত্ব। তিনি নাকি 10 কোটি মানুষের কথাটা বলছিল 30 সেকেন্ড ছোট্ট করে এটা কি অন্যায় না? একদমই স্ট্রেসের কথা, ময়ূক স্ট্রেসের কথা হচ্ছে না, এদের স্ট্রেসের কথা আমি বলি। দেখো, এদেরকে শুনতে হয় বারবার এরা আনসাকসেসফুল, এদেরকে শুনতে হয় না, এদেরকে সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে আমরা সোশ্যালি হিউমিলিয়েট, ইকোনমিক্যালি দেখো ভীষণ ভাবে। এই যে রাসমণিদি বলছিল না ঝড় ঝড়, আপনারা জানেন আমাদের মেয়েদের, আমি মেয়ে বলে সিম্পাথি নিতে চাই না, কিন্তু আমাদের কিন্তু দুটো করে আন্দোলন, আমাদের পরিবার আছে, সেখানে বলে কি ব্যাপার কই চাকরি তো হচ্ছে না। সোশ্যাল ইমপ্যাক্ট গুলো আপনারা জানেন না? আমরা দিনের পর দিন রাস্তা পাড়ি দিয়েছি, আমরা কিন্তু কোনো দলীয় রাজনীতি না,
সরকার, এই বর্তমান সরকার কেন যারা দুর্নীতিকে আড়াল করতে চাইছে, এরপরে এই নাটক আমরা কতদিন দেখবো? এই নাটক আর কতদিন দেখবে তরুণজ্যোতি? এই ভয়ঙ্কর, আমি যেটা বলছিলাম, এদেরকে কি শুনতে হয়? এদেরকে শুনতে হয় এরা আনসাকসেসফুল, শুনতে হয় এরা পরীক্ষা দিয়েছিল, চাকরি পায়নি বলে রাস্তায় বসছে। একটা সিম্পল রাস্তা তো আমি বলে দিচ্ছি। তো দেখো যে রুল 8 প্রাইমারির ক্ষেত্রে রুল 8(5) অনুযায়ী 4টে প্যানেল হওয়ার কথা ছিল, 5টা প্যানেল টোটাল। প্যানেলগুলো প্রকাশ করে দিচ্ছে না কেন? আরও মজার কথা জানো তো, এদেরকে কারা আনসাকসেসফুল বলছে? যারা টেট পরীক্ষায় বসেনি, যারা টেট পরীক্ষায় বসে তার কোনো প্রমাণ নেই, যারা 7 বছর ধরে চাকরি করছে, তারা এদেরকে অ্যাটাক করছে এরা আনসাকসেসফুল বলে। এদেরকে কারা অ্যাটাক করছে? যারা টাকা দিয়ে নাম্বার বেশি পেয়ে গেল, টাকা দিয়ে যে অ্যাপটিটিউড টেস্টটা হয়নি তার নাম্বার বাড়িয়ে গেল, তারা করছে। যারা দেখো SC ST OBC যারা আছে তারা ডিপ্রাইভ হয়েছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা মানা হয়নি। যারা চুরি করলো তারা আজকে চুরি ঢাকার জন্য এই বড় বড় কথা বলছে। আমি তার নাম করতে যাই না ময়ূক, আমি এটাও বলে দিচ্ছি, দেখো কার বাড়িতে কোন কোন মহান অ্যাডভোকেটের বাড়িতে আমি বলছি প্যানেল তৈরি হয়েছে, সব তদন্তে আসবে। যে অ্যাডভোকেটরা জড়িত তাদের নামও আসবে। আমার প্রফেশনাল লোক, আমি তাও বলছি, বেশ কিছু অ্যাডভোকেট এই দুর্নীতির সাথে জড়িত, তাদের নামটাও সামনে আসবে একদম। এবং তার পাশাপাশি এই কণ্ঠে, এই কণ্ঠস্বরেই কি লুকিয়ে আসল রহস্য, মানে ওই প্রাণ ভোমরা। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে চলে এসেছেন। দীপাঞ্জন দা, আপনি তো ব্যোমকেশ বক্সির ভক্ত। ব্যোমকেশ বক্সির ওই গল্পের আমি শুরুটাতেই বললাম, ওই গলার মধ্যে পাথর লুকিয়ে রাখার মতন, ওই গলা যদি একবার, গলার টেস্ট যদি হয়ে যায়, অনেক বড় বড় VVIP বোধহয় ফেসে যেতে পারে। এবং সে কারণেই পুরো সিস্টেমকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে এবার তারা লিমিট আছে, MPI টেস্ট। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের কথা বললে স্ট্রেস হবে কিনা সেই টেস্ট এবার SSKM হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে। মানে এটা বাড়াবাড়ি চূড়ান্ত। কতজনকে এই MPI টেস্ট দেয় ডাক্তারবাবুরা SSKM হাসপাতালে, যেটা SSKM হাসপাতালেই সেই টেস্টের ফেসিলিটি নেই? ময়ূক, আমি খুব অবাক হব না যদি এবার দেখা যায় যে ওই সুজয় ভদ্রর প্রেগন্যান্সি টেস্টও করাচ্ছে SSKM। ব্যাপারটা হচ্ছে যে দেখো, এই দুটো মোবাইল, একটা এই সুজয় ভদ্রর মোবাইল আর একটা জীবন কৃষ্ণের মোবাইল, একটা জলে ফেলে দেওয়া হয়েছিল আর সুজয় ভদ্রের মোবাইল একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডিলিট করানো হয়েছিল। এই দুটোতে রয়েছে সমস্ত প্রাণ ভোমরার চাবিকাঠি। যেটা আমরা বারবার বলেছি, ইডির কাছে যাবতীয় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এখন শুধু লাস্ট পেরেকটা দরকার, কফিনটা বন্ধ করার। তার জন্য অতিরিক্ত প্রভাবশালীরা সব দরজায় ঘুরেছে। এবং আজকাল দেখছো যে সমস্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চ কিন্তু খালি হাতে ফিরিয়ে দিচ্ছে। তার জন্য এই প্রভাবশালীরা বুঝে গেছে যে আমাদের আওয়ার ডেজ আর নাম্বার। এখন এরা কিন্তু একটা জিনিস বুঝছে না, এদের যে উকিল, যে অ্যাডভোকেট বা যে বুদ্ধিদাতারা এদের বুদ্ধি দিচ্ছেন যে এই প্রভাবশালীরা জেলে যাবেন, বেশি দিন নেই, তখন কিন্তু ওনার জন্য SSKM এর দরজা খুলবে না কিছুতেই। কারণ হাইকোর্ট বুঝতে পারছে কিছুদিন আগে, মানে আপনি বলছেন SSKM এর সুপারের এগেইনস্টে ইনভেস্টিগেশন হতে পারে, সুপার এবং যারা মেডিকেল অফিসাররা রয়েছেন, RMOরা রয়েছেন। আমরা বহুবার তো বলেছি, 120B তোমাদের এই চ্যানেলে বসে বলেছি, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। এবং তুমি যদি দেখবে ব্যাংশাল কোর্টে স্পেশাল জাজ যে দিয়েছিল যে কাকু এই সুজয় ভদ্রের কণ্ঠস্বরের জন্য, সেখানে MSBPর নামে একটা প্যারাগ্রাফ বানিয়েছিলেন। আই এম শিওর অনির্বাণ তো আইনজীবী, ও রিপোর্টটা পড়েছে ভার্ডিক্টে। এখন ব্যাপার হচ্ছে, ঠিক আছে দেখো, এটা একটা সংগঠিত অপরাধ। এখন এই সংগঠিত অপরাধে ভাইস চ্যান্সেলর থেকে ডাক্তার থেকে সিভিক ভলেন্টিয়ার কোনো মানে লেভেল বাকি নেই, সবাইকে সংগঠিত অপরাধের অপরাধী বানিয়ে দিয়েছেন এই প্রভাবশালী বা অতি প্রভাবশালী। কিন্তু সবকিছুর একটা সীমা আছে, এটা ওনারা ভুলে যাচ্ছেন, ডেজ আর নাম্বার। আর ওই একটা যে পেরেক, লাস্ট পেরেক, বারবার বলছে এই সুজয় ভদ্রের কণ্ঠস্বর, এটা কারণ ও নিজে বারবার বলেছেন আমার সাহেব অব্দি কেউ পৌঁছাতে পারবে না। কারণ সাহেব উনি, এবং আমরা আবার বলেছি, বারবার বলেছি, বাংলার যতগুলো কেলেঙ্কারি সব কটা কিন্তু ওই একটাই, অল রোড লিডস টু রোম। আর এই রোমের কণ্ঠস্বরের চাবিকাঠি সুজয় ভদ্রের কাছে আছে, এটা খুলবেই আজ না হোক কাল। বাট আমার মনে হয় ইডিকে আরো আক্রমণাত্মক হয়ে হাইকোর্টের দ্বারে পৌঁছানো উচিত, কারণ একটা ডেডলাইন ছিল, সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল, সব কিন্তু মিস হচ্ছে। একটা লোকের কতটা ক্ষমতা হতে পারে যে একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সে কন্ট্রোল করছে, তাকে প্রোটেক্ট করবার জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থা নেমে পড়েছে। এর থেকে নির্লজ্জ বোধহয় আমার মনে হয় না কোনো উদাহরণ রয়েছে। একটা প্রশাসনকে এরকম ভাবে শেষ করে দাও একদম। এবং তার পাশাপাশি দীপাঞ্জন বাবু, আমি একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন এই MPI টেস্ট নিয়ে একবার দেখব।
এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওটা মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। আমি সুদীপ্তদার কাছে যাব। সুদীপ্তদা, দাউদ ইব্রাহিমকে নাকি এসএসকেএম হাসপাতালে নিয়ে ভর্তি করানোর কথা সোশ্যাল মিডিয়াতে বলছে, প্রচুর লোক আপনাকেও হয়তো ট্যাগ করছে। দাউদ ইব্রাহিম সবচেয়ে সেফ থাকবে নাকি এসএসকেএমে? অন্তত ইন্ডিয়ান ইনভেস্টিগেটর যারা রয়েছেন তারা অন্তত তাকে টাচ করতে পারবেন, একদম সুন্দর রিল্যাক্স করে পা নাচাবে নাকি সুজয় ভদ্রের মতন? কি আছে মানে প্রবলেমটা কি সুজয় ভদ্রের ভয়েস টেস্টে? অনেক কিছু মানে গন্ডগোল হয়ে যাবে নাকি? প্রবলেমটা যাদের কাস্টাডিতে আছে তারা বলতে পারবে, কারণ দেখুন ইডি চলে হচ্ছে দি প্রিভেনশন অফ মনিটারি লন্ড্রিং অ্যাক্ট, মানি লন্ড্রিং অ্যাক্টের অনুযায়ী চলে। আর আপনার সিবিআই চলে হচ্ছে রাজ্য সরকারটা কিভাবে চলে? শুনুন, সিআরপিসির উপর। আপনারা স্ট্রেস দেখতে পারেন না? তাদের কাছে যথেষ্ট পয়েন্ট আছে। চাকরি চোরদের স্ট্রেস দেখতে পারেন, চাকরি প্রার্থীদের স্ট্রেস দেখতে পারেন না? রাজ্য সরকার, আপনি তো সব জানেন। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, আমার কথা তাদের কাছে যথেষ্ট নথি থাকা উচিত যে তারা যদি মনে করে যে এসএসকেএম এর জায়গায় আরো প্যানেল করে বা উন্নত আরো চিকিৎসাতে মানে এটা কি আপনারাও দাবি জানাবেন যে তাহলে নিশ্চয়ই তারা করবে। দেখুন, এটা আপনাকে একটা কথা বলি, না এটা কি আপনারা আন্দোলন করে ইডি অফিস ঘেরাও করবেন যে সুজয় ভদ্রকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? ইডি সিবিআই জবাব দাও। আপনি করবেন আপনারা? বাদে আমায় বলতে দিলেন, তার মধ্যে আমাকে বলতে আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনারা খুব ফ্রেশ হয়ে যান এই প্রশ্নগুলো শুনলে। না না, আমার কথা হচ্ছে দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র একজন অবশ্যই একজন অ্যাকিউজড, ভিআইপি অ্যাকিউজ। শুনুন, ইডি তাকে ধরেছে, অবশ্যই একটা বড় মামলায় ধরেছে, যেই বড় মামলায় তার সিকিউরিটিটাও ম্যাটার করে। আমরা এই জায়গাতেই দাদা, এই জায়গাতেই বিরোধীরা বলছে সুজয় কৃষ্ণ ভদ্রের গলা পাল্টে দেওয়া হতে পারে, তাকে একেবারে হাফিজ করে দেওয়া হতে পারে নাকি? সায়েন্স ফিকশন না না, সায়েন্স ফিকশনই তো চলছে রাজ্যে। কোনোদিন দেখেছেন সায়েন্টিফিক বালিচুরি? আমার কথাটা হচ্ছে দেখুন, ইডি সিবিআর কাস্টাডিতে আছে, তাদের কিন্তু একটা গুরুতর ভূমিকা আছে এই সমস্ত প্রসেসগুলোকে ফলো আপ করা এবং এই প্রসেস অনুযায়ী তাকে মানে অ্যাকিউজকে তার যে তাকে কনভিকশনে পাঠানো। এই কনভিকশনে পাঠানো কখনো যাদের কাস্টাডিতে আছে, যারা কেসটাকে তদন্ত করছে তাদেরই দায়িত্বে পড়ে। এবং আমরা আগে দেখেছি 26/11 যে মামলায় যখন কাসাপ হয়েছিল তখন 30 কোটি টাকা তার পেছনে খরচ করা হয়েছিল, কিন্তু তাকে কনভিকশনে পাঠানো হয়েছিল, তাকে সিকিউরিটি দেওয়া হয়েছিল, তাকে ডাক্তারি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু খরচ করে তাকে কনভিকশন করা হয়েছিল। যদি কনভিকশন ইডি সিবিআই সৎ উদ্দেশ্য নিয়ে যদি কনভিকশন করার উদ্দেশ্য থাকে, তাহলে আমার মনে হয় এই ডাক্তারি অজুহাত কোনো কাজে লাগবে। ঠিকই বলছে। এই ডাক্তারের মতো বড় অপরাধী মনে করছেন কাকুকে? কাসব যে ধরনের বড় যদি অপরাধ প্রমাণিত হয়, যদি অপরাধ প্রমাণিত হয়, কাসবের মতোই সমান অপরাধী। আমি অবশ্যই বলবো, আপনি তো বলতে দেবেন না। প্লিজ এখন মার্জনা করবেন। আপনারা তো আপনি নিজে তো ডিফেন্ডিং জায়গায় আছেন, বিজেপিতে আছেনই তো ডিফেন্ডিং জায়গায়। আপনি কেন বলবেন না? আমরা কেন বলবো না? আজকে যদি সত্যি অপরাধ শঙ্কুবাবু, আপনার কি প্রবলেম? আমাকে একটা কথা বলুন না। আমার একটা কথা বলুন না। যে কাসব আর কাকু দুজন ঠিক আছে, মনে করি দুজন সবাই একসাথে পক্ষে বিপজ্জনক, পাবলিকের পয়সা খায়, তারা কোন সমান অপরাধ করে না। আপনি আগে বলুন, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার নামে অ্যাকুজিশন কে অ্যারেস্ট করা? আমরা তো তদন্ত ফেস করেছি, কিন্তু সুদীপ্ত দা সহজভাবে এই প্রশ্নের উত্তরটা দিন। চাকরি প্রার্থীদের মানসিক চাপ নেই? চাকরি আপনার মানসিক চাপ নেই? সবাই চুপ না করলে আমি যেতে পারবো না। পার্লামেন্টে গলা এক করে 10 সেকেন্ড, তারপরে আবার সুদীপ্ত দাকে উত্তর দিতে হবে। আবার শঙ্কুদা, আবার শঙ্কুদা। আরে আচ্ছা বলেনি। আচ্ছা শোনো না, আমি তোমাদের নিয়ে বলবো, প্রশ্ন শুনতে ভয়। শোনো না, দেখুন আমি যারা আন্দোলন করেন তাদের নিয়ে একটা কথা বলবো। পুরোটাই বলবেন না? এবার সবাইকে আমি একদম টাইম বেঁধে দিচ্ছি, কারণ ওই ক্যাটাগরিতে রাজনৈতিক দুজনের শুনেনি আপনাদের টাইম নষ্ট হচ্ছে, আমার মধ্যে আপনাদের টাইম নষ্ট হচ্ছে, বিপক্ষেরও টাইম নষ্ট হচ্ছে, আমারও টাইম নষ্ট হচ্ছে। আমার বক্তব্য সবাইকে এক এক করে টাইম দেবো। আমি 2 লাইনেই শেষ করবো। দেখুন, কাকুর ট্রেসটা
যতটা গুরুত্বপূর্ণ, অথচ আপনি দেখুন এরা আন্দোলন করছেন জাস্টিফাইড হইতে। উচিত হচ্ছে ডাক্তারবাবু এদেরকে দেওয়া, দেয় না। ন্যূনতম জলের পরিষেবা দেয় না, টয়লেট দেয় না, কেস ম্যানেজমেন্ট তো অনেক বাদে। আপনি বলুন সুদীপ্ত না একসাথে বললে হবে না। সুদীপ্ত আপনি আমাদের কাছে নমস্ত সুদীপ্ত বাবু। আমরা কালীঘাটের কাকু বলবো না, তুলনা করেছেন। আজকে জানলাম, আপনি তো প্রমাণ করলেন। কাকে ঢোকাবো? আরে বাবা, ইডিসি ভাইকে বলুন নারদা সারদার মামলা শেষ করতে। কেন যাদেরকে আপনাদের পার্টি আপনাদের দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, বলুন। আমি খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, এই তালে গোলে সেম সাইড গোল করে ফেলেছেন, আত্মঘাতী গোল। কাসাবকে টিকিয়ে রাখা হয়েছিল, ন্যায় বিচার দেওয়া হয়েছিল। একটা বড় কারণ ছিল পাকিস্তানকে এক্সপোজ করা এবং পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে যোগকে প্রতিষ্ঠিত করা সারা বিশ্বের দরবারে। উনি কি বলতে চেয়েছেন যে এই সুজয় ভদ্রকে মানে তার পেছনে কারা আছে সেটা প্রতিষ্ঠিত করার জন্য চান্স দেওয়া হচ্ছে? এটা তো খুব বিপজ্জনক ব্যাপার। আজকে অপরাধীদের ধরবে না কেন? এমনি ফালতু ফালতু সারা ভারতবর্ষে যে অ্যারেস্ট গুলো হচ্ছে সেগুলো তো প্রমাণিত করতে হবে জাস্টিফাইড কিনা, দায়িত্ব পড়ে কিনা। শুধু অ্যারেস্ট করলেই হবে? তাকে তো একই জায়গায় নিয়ে যেতে হবে। 50 কোটি টাকা খরচা হয়ে গেছে। ইডি সিবিআই কনভিকশনের জায়গায় একটা মামলাতেও কবে নিয়ে যাবে? একদম আমাকে দীপাঞ্জন চক্রবর্তী না ওই নিয়ে যাবে ওই ফাঁসির কাঠের কথা। নারদা ক বছর আগে হয়েছে জানেন? নারদা ক বছর আগে হয়েছে জানেন? কুণাল ঘোষ বলছে আপনাদের যিনি মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করতে, আপনারা আবার সারদা নিয়ে চিৎকার করছেন। কুণাল ঘোষ বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে শ্রমিক মোর্চা সারদা ক্লোজ করতে হলে দায়ী করতে হয়। আবার সেম সাইড গোল। এবার বললো কাসব হচ্ছে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। মাথা খারাপ হয়ে গেছে। চক্রবর্তীকে আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি। দীপাঞ্জন আনইন্টারাপ্টেড টাইম বলুন। এটা শেষ কবে হবে আগে বলুন, এটা শেষ কবে হবে? এই যে তারিখ পে তারিখ, এই টেস্ট ওই টেস্ট, আপনি বলছেন প্রেগন্যান্সি টেস্টও দিয়ে দিতে পারে। এবার এটা শেষটা কবে হবে? 31শে ডিসেম্বর আগত। না এবার তো ইডির কাছে অপশন নেই। ইডি সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটো ডেডলাইন ফেল করবে এবং কমপ্লিট ডসিয়ারও দিয়ে দেখাবে যে এতবার আমরা চেষ্টা করেছি, এতবার আমাদের অফিসাররা গেছে, এতবার আমাদের মেডিকেল বোর্ড গেছে, আর ইডি এসএসকেএম এই ব্যবস্থা করেছে। কোনো চান্স নেই। এমএসবিপি সেও তার পাশের কেবিনে থাকবে। এই সুজয় ভদ্র তাকেও যেতে হবে এবার জেলে, কারণ তিনি সজ্ঞানে একটা সংগঠিত অপরাধের মধ্যে স্থান নিয়েছেন। 120B লাগবে। দীপাঞ্জন বাবু, অনির্বাণ ছোট্ট করে 30 সেকেন্ডে তোমার প্রশ্ন দীপাঞ্জন চক্রবর্তীকে। আমার সহজ প্রশ্ন, সেটা হচ্ছে ইডি এত দক্ষ একটা সংস্থা, তারা তো হাইকোর্টেই আবেদন করতে পারতো যে এসএসকেএম এর ডাক্তারবাবুরা যা করছেন সেটা অন্যায় কাজ, আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড গঠন করুন, এক্সপার্ট প্যানেল গঠন করুন এবং খতিয়ে দেখতে বলুন। কেন 4 মাস ধরে কেন করছে না পিটিশন? কোথায় হয়েছে? আপনি দীপাঞ্জন ডাক্তারদের নিয়ে যেতে পারেননি। দীপাঞ্জন চক্রবর্তীকে বলতেন। দেখো ব্যাপারটা হচ্ছে স্পেশাল কোর্ট ব্যাংশাল কোর্ট কিন্তু খুব ক্লিয়ারলি এগেইনস্ট এমএসবিপি দিয়েছে এবং এটা আমার থেকে অনির্বাণ বেটার জানে যে এই যে ডসিয়ার তৈরি হয়েছে গত 3 মাস ধরে ইডি যে চেষ্টাটা করেছে এবং এটা প্রুফ হবে
যে সুজয় ভদ্রর ভয়েস স্যাম্পল একটা প্রশ্ন একটা লাস্ট প্রশ্ন এক এক করে শোনা যাবে না শোনা যাবে না কোন পুলিশ অ্যারেস্ট করেছিল আমি কিছু শুনতে পাচ্ছি না। সুদীপ্ত সেনকে কোন পুলিশ অ্যারেস্ট করেছিল? আপনি এর উত্তর দিন। আপনি জানেন তো সুদীপ্ত সেনকে কে অ্যারেস্ট করেছিল সারদা মামলার? বলুন কোন পুলিশ অ্যারেস্ট করেছিল? যেই পুলিশ অ্যারেস্ট করেছিল তারই চিফের নামে অনেক সমালোচনা উঠেছিল, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। সুদীপ্ত সেনকে যে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই পুলিশ সল্টলেকের একটা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লকার থেকে জিনিস উঠিয়ে নিয়ে পালিয়েছিল। কারা কারা সেই নামগুলো বলুন। প্রমাণিত না, যদি প্রমাণিত করেন আমার সময় শেষ কিন্তু ঠিক এই জায়গাতেই একদম 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 আমার সময় একেবারে শেষ। বিতর্ক এখানেই শেষ করতে হবে, কিন্তু এই এক পেশে সুজয় ভদ্রের প্রতি ভালোবাসা, জামাই আদর, এটা চলতে পারে না। মানুষ জবাব চাইছে যে আপনারা শুধু সুজয় ভদ্রের স্ট্রেস দেখবেন আর চাকরি প্রার্থীদের স্ট্রেস দেখবেন না, স্যালারিটা কোথা থেকে পান? বাংলার মানুষ জবাব চায়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।